জুলাই আগস্টের রক্তস্নাত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক জীবন্ত দলিল হয়ে উঠেছে ১১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গতানুগতিক কোনো সংগ্রহশালা বা ক্ষমতাশীলদের বন্দনাগার নয় এটি, বরং আপামর মানুষের রক্তে কেনা বিজয়ের এক অবিস্মরণীয় স্মারক, যা আগে ছিল প্রধানমন্ত্রীর বাসভবন বা গণভবন। এটা আন্দোলন ছিল গণমানুষের অধিকার, আমরা যেন সাধারণ মানুষ যারা আছি আমাদের অধিকার নিয়ে যেন আমরা বাঁচতে পারি। ২০২৬ সালের ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং পরের দিন ৬ই আগস্ট এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। জাদুঘরে পা রাখতেই দর্শনার্থীদের স্বাগত জানায় দেয়াল জুড়ে আঁকা রাজপথের নানা প্রতিবাদী গ্রাফিতি, আর সারি সারি স্থির চিত্রে মূর্ত হয়ে ওঠে ছাত্র জনতার উত্তাল আন্দোলন ও তাদের উপর চালানো নির্মম দমনপীড়নের ইতিহাস। এছাড়াও জাদুঘরের প্রবেশদ্বার ও প্রাথমিক গ্যালারিগুলো সাজানো হয়েছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীরত্বগাথা, জাতির সূর্য সন্তানদের আত্মত্যাগ এবং পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক খাতের বিভিন্ন ঐতিহাসিক অর্জন নিয়ে। বাংলাদেশের ইতিহাসটা মানে সূচনা লগ্নে যা যা ঘটেছিল তার একটা প্রতিচ্ছবি এখানে উঠে এসেছে। তো কালের কি নির্মম প্রতিশোধ, ক্ষমতা কুক্ষিগত করে রাখতে স্বৈরাচার শেখ হাসিনা যে বিলাসবহুল খাটে রাত্রিযাপন আর নানা কূটকৌশল বুনতেন, আজ সেখানেই জ্বলজ্বল করছে জুলাই অভ্যুত্থানে শহীদদের নাম। সেই খাটের উপরেই থরে থরে সাজিয়ে রাখা হয়েছে শহীদদের রক্তমাখা জামা, প্যান্ট ও পরিচয়পত্র। এটা হচ্ছে সেই স্বৈরাচার খুনি হাসিনা যে ১৬ বছর বাঙালি মানুষের উপর অত্যাচার করে ক্ষমতায় টিকেছিল, সেই হাসিনার বেডরুম, যেই খাট, যেটা একটা ইতিহাসের স্মরণীয় খাট। এইখানে সে ঘুমাইয়া রাতে চিন্তা করতো কিভাবে দেশের মানুষকে অত্যাচার করবে, কিভাবে সে আরো ১০ বছর বেশি ক্ষমতায় থাকবে, কিভাবে অন্যায়ভাবে ভোট চুরি করে, ডাকাতি করে, দেশের নিরপরাধ মানুষ, দেশপ্রেমিক জনগণকে তার বিরুদ্ধে কথা বললেই কিভাবে তাদের গুলি করে হত্যা করা হবে। পাশেই উন্মুক্ত রাখা হয়েছে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের ব্যবহৃত সেই আলোচিত লাল টেলিফোন। দর্শনার্থীরা রিসিভার কানে তুলে শুনছেন সে সময়কার নানা অডিও বার্তা, আর ক্ষোভ আর উপহাসে ফেটে পড়ছেন অনেকেই। হ্যালো আশু বাবা, আপনি কেমন আছেন? ভালো আছেন নাকি? মোদির কাছে বলে খুব ভালোভাবে দিন কাটতেছে আপনার। কবে আসবেন? আপনি আসবেন করে আসেন না, আমরা তো আপনার অপেক্ষায় আছি। হ্যাঁ, আপনার অপেক্ষায় তো বাংলাদেশের মানুষ বসে আছে, কবে আসবেন? আসেন, আমরা রেডি আছি, আপনি আসেন, আপনি মাঠে আসলেই তো খেলা হইব। কাচের শোকেসে সযত্নে সংরক্ষিত আছে জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের ১৫ নম্বর এবং শহীদ অসীমের ১৯ নম্বর জার্সি। এছাড়া জাদুঘরের একটি মনিটরে অবিরাম বেজে চলা শহীদ মুগ্ধর সেই হৃদয় বিদারক আরতি, পানি লাগবে পানি। একইভাবে সকল শহীদ ও আহতদের বিভিন্ন স্মৃতি এখানে সংরক্ষণ করা হয়েছে, যা দেখে আবেগাপ্লুত হয়ে পড়ছে আগত দর্শনার্থীরা। আজকে এখানে এসে দেখলাম আবু সাইদের জার্সি, তার ব্যবহৃত যে জিনিসপত্রগুলো, এগুলো তো ওই সময় আমরা টিভিতে দেখেছি, কিন্তু বাস্তবে প্রেক্ষাপটে আর দেখা সম্ভব হয়নি। তো আজকে এখানে এসে এগুলো দেখে খুব ভালো লাগলো, কিন্তু খুব খারাপও লাগতেছে। যদি সে মারা না যাইতো, বেঁচে থাকলে হয়তো বা এখন তার কাছ থেকে অনেক কিছু আরো জানা যেত, যে সেই সময় আন্দোলনের সময় সে কি করেছে এবং কিভাবে তারা আন্দোলনটা সফল করেছে। তবে এমন আয়োজনের মাঝেও রয়েছে কিছু অসঙ্গতি। বীর শহীদ আবু সাইদ ও মুগ্ধর ছবি না থাকা এবং তাদের স্মৃতিচিহ্নগুলোর সঠিক মর্যাদা না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে অনেক দর্শনার্থী। যে আসল যে তথ্যগুলো এরা হাইড করার চেষ্টা করছে, এটা আসলেই জাতির কাছে আমরা আশা করিনি, এদের কাছে, এই গভর্নমেন্ট অথবা এদের কাছে আমরা আশা করি। আমরা আসল তথ্যটাকে চাচ্ছিলাম, যারা যে অবদান রাখছে এই সংগ্রামে, ৫ই আগস্টের যে সংগ্রামে, সেখান থেকে তারা দূরে সরে গেছে অনেকভাবে, মানে চাচ্ছে জাতির কাছ থেকে এগুলো মানে হাইট করে দূরে সরায় নেওয়ার জন্য। মানে আমি যতটুকু ঘুরছি, এতে আবু সাইদের ছবি আর মুগ্ধের ছবি না দেখে দুঃখিত হইলাম। আর জুলাইয়ের জাদুঘর আবু সাইদের ছবি আর মুগ্ধের ছবি যদি না থাকে, এটা তো অনর্থক একটা কাজ হয়েছে। অন্যদিকে আন্দোলনের মাঠে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন বা নিগৃহীত হয়েছেন, বাদ পড়েনি তাদের স্মৃতিচারণও। প্রদর্শনীতে রাখা হয়েছে সাংবাদিকদের ব্যবহৃত ভেঙে যাওয়া নানা সরঞ্জাম ও ক্যামেরা। এছাড়া জুলাই অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে বিশদভাবে জানতে জাদুঘরের ভেতরেই গড়ে তোলা হয়েছে একটি বিশেষ গ্রন্থাগার, যেখানে স্থান পেয়েছে গণ অভ্যুত্থানের অজানা ইতিহাস নিয়ে লেখা নানা বই। এই জিনিসগুলো মানুষ অনেক কিছু জানতে পারবে, যে যেমন অনেক কিছু দেখা গেছে কি আমাদের সামনেই ঘটনাটা ঘটেছে, সেটা যদি ঘটার পরেও যে অনেক কিছু মিসিং হয়ে যায়, সব তো দেখা সম্ভব হয়নি। তো এগুলো লিপিবদ্ধ করা আছে, কেউ যদি আগ্রহী হয় এগুলো নিয়ে জানতে পারবে। আমি দেখছিলাম জুলাইয়ের সব শহীদদেরকে ওই বইটাতে,
এবং সব বই আমি দেখছিলাম যে জুলাই কারা কারা মারা গেছে, কীভাবে মারা গেছে, কখন মারা গেছে এবং তারা কোথায় এবং কাদের কিভাবে তাদের দাফন করা হয়েছে, সব এগুলো আমরা দেখছিলাম। আন্দোলনের নির্মম ও সাহসী মুহূর্তগুলো জীবন্ত হয়ে উঠেছে ভাস্কর্য আর শিল্পকর্মে। শিল্পী তেজস হালদার জসের তৈরি ফাইবার গ্লাস ও ধাতুর ভাস্কর্যে ফুটে উঠেছে সাভারে পুলিশের এপিসি থেকে শহীদ ইয়ামিনের নিথর দেহ নিচে ফেলে দেওয়ার সেই হৃদয় বিদারক দৃশ্য। একই শিল্পীর ছোঁয়ায় মূর্ত হয়েছে ফার্মগেটে গুলিবিদ্ধ শহীদ নাফিজকে বাঁচাতে খুনিদের হুমকি উপেক্ষা করে রিকশাচালক নূর মোহাম্মদের ছুটে চলার সাহসিকতা এবং শহীদ মিনারের সামনে রিকশাচালক সুজনের আইকনিক স্যালুট। এছাড়া রয়েছে একদল শিক্ষার্থীর কাঁধে লাশ বহনের মর্মস্পর্শী ভাস্কর্য। তবে সবচেয়ে হৃদয় বিদারক হলো আনাসের সেই শেষ চিঠি, মা আমি মিছিলে যাচ্ছি, মৃত্যুর ভয় করে ঘরে বসে না থেকে বীরের মতো মৃত্যুও অধিক শ্রেষ্ঠ। এছাড়া 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে কান্নারত সেনাদের কফিন বহনের দৃশ্য নিয়ে ফাইবার গ্লাসের ভাস্কর্য তৈরি করেছেন শিল্পী আমিনুল ইসলাম আশিক। আর শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনতন্ত্র টিকিয়ে রাখতে যেসব প্রভাবশালী ব্যক্তিত্ব সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদের অপকর্ম নিয়ে অ্যানিমেশন ভিডিওর শৈল্পিক কাজটি করেছেন শিল্পী দেবাশিস চক্রবর্তী। শুধু জুলাই অভ্যুত্থানই নয়, জাদুঘরে উঠে এসেছে বিগত 15 বছরের গুম, খুন ও ফ্যাসিবাদের ভয়াল চিত্র। ফুটিয়ে তোলা হয়েছে কুখ্যাত আয়নাঘরের প্রতিচ্ছবি, যেখানে ভিন্ন মতাবলম্বীদের ধরে নিয়ে চালানো হতো বর্বরচিত নির্যাতন। হাসিনা যতক্ষণ শাসনামল ছিল তখন বাংলাদেশের নিরীহ মানুষদেরকে যারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলছে তাদেরকে আয়নাঘর নামক স্থানে তাদেরকে শাস্তি দেওয়া হতো এবং এটা এতটাই ঘৃণিত শাস্তি ছিল যেটা মানে একটা সাধারণ মানুষের মানবিকতার পরিচয় হতে পারে না। একটা সাধারণ মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম শাস্তি দিতে পারে না। জাদুঘর প্রাঙ্গণেই তৈরি করা হয়েছে একটি প্রতীকী গণকবর, যেখানে খোদাই করে লেখা হয়েছে শহীদদের নাম। এছাড়া আলোকচিত্র ও ভিডিও ফুটেজ প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীদের সামনে ভাস্বর হয়ে উঠছে জুলাইয়ের সেই উত্তাল রাজপথের আন্দোলন, মুহুর্মুহু স্লোগান আর পুলিশের নির্মম নির্যাতনের নানা দৃশ্য। ৩৬শে জুলাইয়ের যে স্মৃতিচরণ আছে এইগুলা লিপিবদ্ধ করে রাখা হয়েছে জনসাধারণের দেখার জন্য এবং এটা মোটামুটি এটা মানুষের সময় এবং ঘোরাফেরারও একটা নির্দিষ্ট জায়গা হয়েছে আর কি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জুলাই জাদুঘর শুধু একটি প্রদর্শনী নয়, এটি একটি রক্তাক্ত ইতিহাসের জীবন্ত দলিল। দেয়ালে ঝোলানো ছবিগুলোতে স্পষ্ট পুলিশি নিপীড়ন আর বন্দি ছাত্রীর আর্তনাদ। তুমি কে, আমি কে স্লোগানের এই শিল্পকর্মগুলো যেন সেই উত্তাল দিনগুলোরই প্রতিচ্ছবি। আর কাচের বাক্সে সযত্নে সংরক্ষিত শহীদ ফয়সালের জার্সি, গামছা ও টুপি। পাশে আছে চশমা, জুতো আর মিছিলে ব্যবহৃত সরঞ্জাম। সেই সাথে 1 জুলাই থেকে শুরু হওয়া আন্দোলনের দিনপঞ্জি সাজানো আছে দীর্ঘ টাইমলাইনে। এই স্মারকগুলো কেবল বস্তু নয়, এদেশের অকুতোভয় তারুণ্যের আত্মত্যাগের অমর গাথা। ইতিহাস সংরক্ষণের এই বিশাল আয়োজনে প্রতিদিন স্বতঃস্ফূর্ত ভিড় জমাচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। 2024 সালের জুলাইয়ে যারা জীবন উৎসর্গ করে নতুন বাংলাদেশ গড়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সমগ্র জাতি। পাশাপাশি ইতিহাসের এই অমর সৃষ্টির সাথে নিজেদের সম্পৃক্ত রাখতে জাদুঘরের এসব স্মৃতিচিহ্ন অনেকেই ক্যামেরাবন্দি করে রাখছে। যারা এই জুলাইয়ে রক্ত দিচ্ছে, যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের খুব কৃতজ্ঞতা থাকবে নতুন বাংলাদেশ গড়ার জন্য। এই আর কি, দোয়া কামনা রইল তাদের জন্য। তো আজকে আসলে এখানে আসার পর আমার অনেক খারাপ লাগতেছে, মানে আমি যেন ওই 36শে জুলাইতে ফিরে গেলাম। আমি নিজেও দেখছি, আমার চোখের সামনে ওদের অনেকের মৃত্যু দেখছি, কিন্তু তখন ওই মুহূর্তে তো মোবাইলে ভিডিও করা যেত না, মোবাইল চেক করতো। কিন্তু আজকে যখন এসে আবার পিছনের ইতিহাসে ফিরে গেলাম, তো আসলে আমার খুব খারাপ লাগতেছে। ওদের প্রতি আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইল, শহীদদের প্রতি, এবং তাদের বাবা মার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রইল। তারা যেন সবসময় ভালো থাকেন এবং দেশ যাতে খুব সুন্দরভাবে চলে, সবাই যাতে দেশের প্রতি ভালোবাসা রাখে। 17 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের কথা স্মরণ করে দর্শনার্থীরা বলছে, আগামীতে যেন কেউ আর এমন স্বৈরাচারী হওয়ার দুঃসাহস না দেখায়। সবারই এই অভ্যুত্থান থেকে শিক্ষা নেওয়া উচিত। এতদিন কি করেছে 17 বছরে আমরা সেগুলো দেখলাম। তার বানানো আয়নাঘর দেখলাম, সেখানে অনেক মানুষ নির্যাতিত হইতো, সেগুলো দেখলাম, রিয়েলাইজ করলাম এরকম যেন কেউ না করে, কোনো সরকার যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, এই
জাদুঘর থেকে তার শিক্ষা নেওয়া উচিত। দেখলাম বিভিন্ন জায়গায় ঘুরে যে ওই সময় যে আন্দোলন এইগুলি হয়েছে এইগুলি মূলত দেখলাম। জুলাই নিয়ে মানুষের এভাবে একনায়কতন্ত্রভাবে এভাবে চলা উচিত না, মানুষের উপরে এত টর্চারিং করানো উচিত না, এভাবে আল্লাহ গজব দেয়। শিক্ষা নেওয়া উচিত, প্রত্যেকটা মানুষের শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা না নিলে তারাও এভাবে ভুল করবে। প্রজন্মের কাছে আত্মত্যাগের এই বার্তা পৌঁছে দিতে অনেকেই সপরিবারে ছুটে আসছে এখানে। আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে আসছি, বাচ্চাদের নিয়ে আসছি। ভালোই লাগতেছে, কারণ এগুলো তো আমরা তো আর সরাসরি হয়তো টিভিতে দেখেছি বা কিছুতে দেখেছি, আর আজকে ওইগুলো সবই আমরা একত্রে দেখতে পাচ্ছি, বাচ্চাদেরও দেখাচ্ছি, আমাদের খুব ভালো লাগতেছে। হ্যাঁ, বরিশাল থেকে সব পরিবারে আমরা জাদুঘর দেখতে আসছি। শিশুরা জানছে বিগত স্বৈর শাসনের ইতিহাস, আর এই অভ্যুত্থান থেকে শিখছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। 2024 সালে মামা মারা গেল, উনি কষ্ট হইতেছে অনেক বেশি। আমি এখানে এসে বুঝতে পারছি যে এই যে আন্দোলন করলে সবসময় ভালো হবে। আমরা আমাদের নিজেদের অধিকার নিজেরাই নিতে হবে, আর অন্যের উপর অধিকার জানি না কাটাতে পারে সেই চেষ্টা করতে হবে। তবে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকলেও জাদুঘরটির নিরাপত্তা ব্যবস্থা একেবারেই অপ্রতুল। নেই পর্যাপ্ত পাহারাদার বা কড়া নজরদারি, ফলে যে কোনো সময় মূল্যবান ও স্পর্শকাতর এসব স্মৃতিচিহ্ন নষ্ট বা হারিয়ে যাওয়ার শঙ্কাও হয়েছে। এটা তো আমি জানি না ভাইয়া, জাস্ট এখানে অন্যরা আছে, যারা বর্ডার আছে, ওনারা তো কিছুই বলে নাই আমাদেরকে। বসার অনুমতি আছে না অনুমতি নাই? এখানে বসাগুলা নিষেধ, তারপর হচ্ছে না বলা না বসা নিষেধ, আপনার বসে পড়ে। এটা তো আসলে পাবলিক প্লেস, মনে করেন যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছে, তো এখানে আসলে ওইভাবে আসলে মেনটেন করা কঠিন হয়ে যাবে যে এখানে হাত দেওয়া। তারপর অনেক জায়গায় দেখছি যে অনেক জায়গায় লেখা আছে যে এখানে স্পর্শ করা নিষেধ, তারপরে অনেকে না বুঝে হাত দিচ্ছে। আমার কাছে মনে হয় এটা নাগরিক সচেতনতা। এছাড়া আগত দর্শনার্থীদের সুবিধার্থে জাদুঘর প্রাঙ্গণে একটি মসজিদ নির্মাণেরও দাবি উঠেছে। গণভবনে একটা মসজিদ পুরুষের জন্য এবং মহিলাদের জন্য দুইটা আলাদা আলাদা মসজিদ করা উচিত একান্তই। জুলাই ভাইদের কাছে অনুরোধ রইল গণভবনে যাতে শীঘ্রই মসজিদের ব্যবস্থা করা হয়, নামাজের সুব্যবস্থা করা হয়। তবে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা বলছে, নতুন অবস্থায় অনেকেই নিয়ম মানছে না। সচেতনতা বাড়লেই এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব। সার্বিক বিষয়ে আর কি কেউ হাত দেবে না, দেখার দিনই দেখবে। ওটা এখন মনে করেন, এখন তো মনে করেন টাইম 2-3 দিন হয়েছে, এখনো ক্লিয়ার জিনিসটা হয় নাই যে কোন অনেকে বুঝতেছে না, টাচ করতেছে, এই করতেছে, এগুলো করা যাবে না আর কি। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি 6 দিন প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এবং এর প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। হাজারো প্রাণের আত্মত্যাগ আর স্বৈরাচার পতনের এই জীবন্ত দলিল যুগ যুগ ধরে পথ দেখাবে নতুন বাংলাদেশকে, যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এমনটাই প্রত্যাশা সকলের। বাংলা এডিশন, ঢাকা।